সবুজ ধান ক্ষেত, আঁকাবাঁকা মাটির রাস্তা আর পুরনো বটগাছে ঘেরা একটি শান্ত গ্রাম। গ্রামের ঠিক মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশাল এক জমিদার বাড়ি। জমিদার বাড়ির ভাঙা ফটকের সামনে দাঁড়িয়েছিল বাড়ির পুরনো কেয়ারটেকার হরিপদ। সে এক দৃষ্টে বাড়িটার দিকে তাকিয়ে কি যেন ভাবছিল, আর মাঝে মধ্যে বিদ্যুতের ঝলকানিতে কয়েক মুহূর্তের জন্য ভেসে উঠছিল জমিদার বাড়ির ভুতুড়ে অবয়ব। আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছিল। দৃশ্যটা দেখে হরিপদর মনে অকারণ একটা অস্বস্তি দানা বাঁধছিল। প্রায় 12 বছর আগে পর্যন্ত এই বাড়িতে ছিল লোকজনের আনাগোনা, উৎসব অনুষ্ঠান আর রাজকীয় আয়োজনের রমরমা। কিন্তু সেই সুখের দিন হঠাৎই শেষ হয়ে যায় এক ভয়ঙ্কর ঘটনার পর। এক গভীর রাতে জমিদার গিন্নি মৃণালিনী দেবী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। বাড়ির প্রতিটি ঘর, গোপন কুঠুরি, বাগান, পুকুর, কোথাও তাকে পাওয়া যায়নি, যেন তিনি হাওয়ায় মিলিয়ে গিয়েছেন। কিন্তু সেই ঘটনার পর থেকেই জমিদার বাড়িতে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। মাঝরাতে ফাঁকা বারান্দায় কারো পায়ের নূপুরের শব্দ শোনা যেত। বন্ধ জানালাগুলো নিজেরাই খুলে যেত। একদিন জমিদার রজনীকান্ত রায়চৌধুরীও মারা যান। একে একে সব চাকর বাকর পালিয়ে যায়। এখন সেই বিশাল অট্টালিকায় মানুষের কোনো বসবাস নেই। গ্রামের শেষ প্রান্তের ছোট্ট কুঁড়ে ঘরে স্ত্রী আর মেয়েকে নিয়ে থাকতো নিতাই। ক্ষেত মজুরির কাজ করেই সংসার চলত তার। কিন্তু এবছর টানা বৃষ্টিতে কাজ প্রায় বন্ধ। ঘরে খাবার বলতে কিছুই নেই। 2 দিন ধরে এক মুঠো চালও জোটেনি। কি গো, 2 দিন হলো ঘরে এক ফোঁটা চাল নেই। আমাদের কি এভাবেই না খেয়ে মরতে হবে? নিতাই কোনো উত্তর দিল না, চুপচাপ সামনে তাকিয়ে রইল। মাথায় হাজার চিন্তা ঘুরলেও কোনো উপায় খুঁজে পাচ্ছিল না সে। বিষণ্ণ মুখ নিয়ে ঘরের দাওয়ায় বসেছিল নিতাই। ঠিক তখনই দেখল গ্রামের জমিদার বাড়ির বৃদ্ধ কর্মচারী হরিপদ তাদের বাড়ির দিকে এগিয়ে আসছে। কিরে নিতাই, কি খবর? হরি কাকা, তুমি এত রাতে? হ্যাঁ রে, তোর কাছে একটা কাজের সাহায্য চাইতে এলাম। কি কাজ? পুরনো জমিদার বাড়ির তুলসী তলার নিচে একটা সিন্দুক পোতা আছে। 2 দিন পর জমিদার বাবুর ছেলে বিদেশ থেকে আসছে। বাড়িটা বিক্রি করে সবাই চিরকালের জন্য শহরে চলে যাবে। তাই ছোটবাবু আদেশ করেছেন আজ রাতেই সিন্দুকটা তুলে দিতে হবে। আজ রাতেই? কিন্তু ওই বাড়িটা তো ভয়ানক। এত রাতে আমি ওখানে গিয়ে কাজ করতে পারবো না। আরে ভয়ের কিচ্ছু নেই। বহু বছর পর জমিদার বাবুর ছেলে আজ বাড়িতে আসছে। সিন্দুকটা ওদের খুব দরকার। কাজটা করে দিলে তুই 2000 টাকা পাবি। 2000 টাকার কথা শুনে নিতাই চমকে উঠল। এমন দুর্দশার মধ্যে এত টাকা হাতছাড়া করার সাহস তার হলো না। শেষ পর্যন্ত সে রাজি হয়ে গেল। রাত গভীর হলে কোদাল কাঁধে নিয়ে সে জমিদার বাড়ির দিকে রওনা হলো। বহু বছর ধরে বাড়িটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে। তুলসী তলার সামনে দাঁড়াতেই নিতাইয়ের বুকের ভিতর অদ্ভুত এক অস্বস্তি শুরু হলো। চারিদিক নিস্তব্ধ। নিতাই কোদাল নিয়ে মাটি কোপাতে শুরু করলো। হঠাৎ কিছুক্ষণ পর খিলখিল করে ভেসে এলো এক মেয়েলি হাসি। চমকে উঠে নিতাই চারপাশে তাকালো। নিতাই চারপাশে ভালো করে দেখল, কিন্তু কাউকেই দেখতে পেল না। হঠাৎ আবার সেই হাসি। এবার শব্দটা এলো ঠিক তুলসী তলার পেছন থেকে। এবার সত্যি তার ভয় লাগতে শুরু করেছে। হাত পা কাঁপছে, বুক ধড়ফড় করছে।
ভয়কে চাপা দিয়ে নিতাই দ্রুত কোদাল চালাতে শুরু করলো। কিছুক্ষণ পর কোদাল শক্ত কিছুর সঙ্গে ঠেকে গেল। মাটি সরিয়ে সে দেখতে পেল একটি পুরনো কাঠের সিন্দুক। সিন্দুকটা টেনে বের করার সময় তার চোখ পড়ল পাশের মাটিতে। মাটির ভিতর থেকে বেরিয়ে আছে একটা সাদা কঙ্কালসার হাত। ভয়ে নিতাই কয়েক পা পিছিয়ে গেল। ঠিক তখনই আকাশে বিদ্যুতের ঝলকানি, আর সেই আলোয় সে দেখতে পেল তুলসীতলার ওপারে সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে আছে। মুখ দেখা যাচ্ছে না, এলোমেলো চুল মুখ ঢেকে রেখেছে। নিতাই আবার মাটির দিকে তাকালো, কিন্তু আশ্চর্য, একটু আগেও যেখানে কঙ্কালের হাতটা ছিল এখন সেখানে কিছুই নেই। কে কে তুমি? কি চাও? প্রতিশোধ, প্রতিশোধ চাই আমার। প্রতিশোধ, যে আমাকে খুন করেছে তার উপর প্রতিশোধ চাই। নিতাই প্রাণপণে সিন্দুকটা কাঁধে তুলে দৌড় দিল। যতই দৌড়ায় তার মনে হতে লাগলো পিছনে কেউ হাঁটছে, যেন কারো পায়ের নুপুরের শব্দ। অবশেষে সে নিজের বাড়ির কাছে পৌঁছে গেল। কি কি হয়েছে? তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? তুমি তাড়াতাড়ি দরজা বন্ধ করো, তাড়াতাড়ি। নিতাই কিছু বলল না, কারণ সে তখনও শুনতে পাচ্ছিল নুপুরের শব্দ ঠিক ঘরের বাইরে, যেন কেউ নুপুর পরে তাদের বাড়ির চারপাশে ধীরে ধীরে হেঁটে বেড়াচ্ছে। সকাল হতেই নিতাই সিন্দুক নিয়ে জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। জমিদার বাড়িতে পৌঁছে সে দেখল জমিদার বাবুর ছেলে রতন শহর থেকে ফিরে এসেছে। নিতাইকে দেখেই হরিপদ তাকে একটি ঘরের ভিতরে নিয়ে গেল। নিতাই আগের রাতের সমস্ত ঘটনা খুলে বলল। কাল রাতে অনেক কষ্টে সিন্দুকটা তুলে এনেছি, এবার আমায় টাকাটা দিন। নিতাইয়ের কথা শুনে হরিপদ যেন চমকে উঠল। সিন্দুক? কিসের সিন্দুক? কার সিন্দুক? মানে, আপনি তো আমায় তুলসীতলার নিচ থেকে সিন্দুক তুলে আনতে বলেছিলেন। আমি আমি তোকে এমন কথা তো বলিনি। মিথ্যে কথা বলবেন না। আপনার কথাতেই আমি ওই অভিশপ্ত বাড়িতে গিয়েছিলাম, প্রাণ হাতে করে সিন্দুকটা তুলে এনেছি। আমি কিছুই জানি না, আর তোকে কোনো টাকা দেওয়ার কথাও আমি বলিনি। এবার দুজনের মধ্যে তুমুল বাগবিতণ্ডা শুরু হয়ে গেল। এমন সময় হইচই শুনে জমিদার বাবুর ছেলে রতন এগিয়ে এলো। কি হয়েছে হরিপদ? এত ঝামেলা কিসের? নিতাই বলছে আমি নাকি ওকে তুলসীতলার নিচ থেকে একটা সিন্দুক তুলে আনতে বলেছিলাম। সিন্দুক? কিসের সিন্দুক? এই দেখুন বাবু। সিন্দুকটা দেখে রতনের চোখ বিস্ফারিত হয়ে গেল। আরে, এ এ তো আমার মায়ের সিন্দুক। কোথায় পেলে তুমি এটা? আমি মিথ্যে কথা বলছি না বাবু। কাল রাতে হরিপদ কাকা আমার বাড়িতে এসেছিলেন। উনি আমাকে তুলসীতলার নিচে খুঁড়তে বলেছিলেন। আমি নিজের হাতে এই সিন্দুকটা তুলে এনেছি। হ্যাঁ ছোটবাবু, এই নিতাই, এই তো আমাদের গিন্নিমার সিন্দুক। এটা তোর কাছে এলো কি করে? কি বলছো কাকা? তুমি তো কাল রাতে এসে বলেছিলে সিন্দুকটা তুলে আনতে। কিছুক্ষণ সবাই চুপ করে রইল। তারপর বিরক্ত হয়ে হরিপদ বলল, যাই হোক, সিন্দুকটা এখান থেকে নিয়ে যা, আর এসব ঝামেলায় আমাকে জড়াস না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে বলো এই সিন্দুকটা তোমার কাছে এলো কি করে? এটা কি হলো? কে কে দরজা বন্ধ করলো? জমিদার বাড়িটা বহু বছর ধরে পরিত্যক্ত পড়ে আছে। মুহূর্তের মধ্যেই ঘরটা অন্ধকারে ডুবে গেল। দরজা খোলো, কে আছে বাইরে? দরজা খোলো। কিন্তু কোনো উত্তর এলো না। হঠাৎ ঘরের মাঝখানে রাখা সিন্দুকটা কাঁপতে শুরু করলো। বাবু, বাবু, সিন্দুকটা নড়ছে। সিন্দুকের কাঁপুনি ক্রমশ বাড়তে লাগলো। তারপর ধীরে ধীরে সিন্দুকের ঢাকনাটা নিজে থেকেই খুলে গেল। এক ঝাঁক পচা দুর্গন্ধ পুরো ঘরে ছড়িয়ে পড়ল।
সিন্ধুকের ভিতরে গুটি সুটি মেরে পড়ে আছে পচা গলা কঙ্কালসার দেহ। ও ও, ওটা কি? ওটা ওটা কি? আমি বলেছিলাম ওই তুলসী তলার নিচে কিছু একটা আছে। তিনজনেই ভয়ে কয়েক পা পিছিয়ে গেল। ঠিক তখনই অন্ধকার ঘরের ভিতর থেকে ভেসে এলো এক নারী। হঠাৎই সিন্ধুকের সামনে আবির্ভূত হলো এক সাদা শাড়ি পরা মধ্যবয়সী মহিলা। অর্ধেক মুখ তার এলোমেলো চুলে ঢাকা, রাগে যেন তার চোখ থেকে আগুন বেরোচ্ছে। গর্জন করতে করতে সে নিতাই, হরিপদ আর জমিদার বাবুর ছেলের সামনে দাঁড়ালো। কে কে তুমি? কি চাও? হ্যাঁ, প্রতিশোধ প্রতিশোধ চাই আমার। যে আমাকে খুন করেছে তার উপর প্রতিশোধ চাই। তুমি কে? কিছুক্ষণ চুপ করে থাকার পর সেই নারী মূর্তি উত্তর দিল, খোকা খোকা, আমি তোর মা মৃণালিনী। মা? তুমি? কিন্তু এটা কি করে সম্ভব? তুমি তো 12 বছর আগে এই গ্রাম ছেড়ে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলে। আমি, আমার বাবা, গ্রামের সমস্ত লোকেরা অনেক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। না, আমি কোথাও যাইনি, না মরার আগে না মরার পরে। এই জানোয়ার হরিপদকে আমি আশ্রয় দিয়েছিলাম, বিশ্বাস করেছিলাম, অথচ সেই আমাকে তোদের কাছ থেকে কেড়ে নিয়েছে। খুন করেছে আমাকেও, খুন করেছে। এই কথা শোনার পর ঘরের সবাই স্তব্ধ হয়ে গেল। নিরুদ্দেশ হওয়ার 4 দিন আগে তোর বাবা দূরের গ্রামে কাজে গিয়েছিল। এই জানোয়ারের লোভ ছিল আমার ওই গয়নার বাক্সের উপর। সেই দিন গভীর রাতে আমার ঘরে ঢুকে যখন ও গয়নাগুলো সরাচ্ছিল, তখন আমি দেখে ফেলি। ওকে বাধা দিতে যেতেই ভারী কিছু দিয়ে আমায় মাথায় আঘাত করে। আমি অজ্ঞান হয়ে যাই। জানোয়ারটা ভেবেছিল আমি মনে হয় মারা গেছি, তাই আমার দেহ জীবিত অবস্থায় এই সিন্ধুকে ভরে তুলসী তলার নিচে পুঁতে দেয়। পরে আমার জ্ঞান ফিরলে দম আটকে এই সিন্ধুকেই আমার মৃত্যু হয়। আর এই জানোয়ারটা গ্রামে রটিয়ে দেয় যে আমি গয়না নিয়ে পালিয়ে গেছি। তার মানে এতদিন আমরা যা বিশ্বাস করেছিলাম সব মিথ্যে? হ্যাঁ, তোর বাবা এই অপবাদ সহ্য করতে পারেনি। কয়েক বছরের মধ্যে কষ্টে দুঃখে অসুস্থ হয়ে পড়ে, আর আমাদের সবাইকে ছেড়ে চিরতরের জন্য চলে যায়। এরপর প্রেতাত্মা ধীরে ধীরে হরিপদর দিকে তাকালো। জানোয়ারটা জানতো এই বাড়ি বিক্রি হয়ে গেলে নিশ্চিত কোনো একদিন সত্যটা সবার সামনে চলে আসতে পারে। তাই প্রমাণ লোপাটের জন্য গত রাতেই নিতাইকে দিয়ে সিন্দুকটা সরাতে চেয়েছিল, কিন্তু আজ তুই ভোরে চলে আসতেই। এমন সময় হঠাৎ করে হরিপদ দৌড়ে পালাতে গেলে সেই প্রেত হরিপদর পথ আটকে দাঁড়ালো। হরিপদ ভয়ে কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ল। দয়া করুন গিন্নিমা, আমাকে ক্ষমা করে দিন। লোভে পড়ে আমি বড় ভুল করছি, আমি মরতে চাই না, দয়া করুন। দয়া জানোয়ার, যে হাতে তোকে একদিন আশ্রয় দিয়েছিলাম তাকেই খুন করতে তোর একবারও হাত কাঁপলো না রে নির্লজ্জ। এই বলে প্রেতাত্মা ঘরের বেগে এগিয়ে এসে হরিপদর গলা চেপে ধরল। মুহূর্তের মধ্যেই ঘর জুড়ে ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। গিন্নিমা, দয়া করুন, বাঁচাও, আমি মরতে চাই না, দয়া করুন। কিন্তু কেউ তাকে বাঁচাতে পারল না। নিতাই আর জমিদার বাবুর ছেলে চোখ খুলে দেখল হরিপদ মেঝেতে নিথর হয়ে পড়ে আছে, আর প্রেতাত্মা তাদের সামনে দাঁড়িয়ে। কিন্তু এবার তার মুখে আর ক্রোধ নেই। সত্য লুকিয়ে রাখা যায়,
কিন্তু চিরকাল চাপা রাখা যায় না। আজ আমার প্রতিশোধ পূর্ণ হয়েছে। ভালো থাকিস খোকা, ভালো থাকিস। পরে গ্রামবাসীদের ডেকে সব ঘটনা জানানো হয়। তুলসীতলার নিচ থেকে পাওয়া কঙ্কালটি যথাযথ সৎকার করা হয়। হরিপদর অপরাধের শাস্তি সবার সামনে প্রকাশ পায়। লোকেরা বলে, বহু বছর ধরে অন্যায়ের ভার বয়ে বেড়ানো এক অশান্ত আত্মা অবশেষে ন্যায় বিচার পেয়ে মুক্তি পেয়েছিল। আর সেই কারণেই সেদিনের পর থেকে জমিদার বাড়ির অভিশাপও চিরতরে শেষ হয়ে যায়।